নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন। আমি এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা অবশ্যই আলোচনা করব 2025 সালের বর্ষফল নিয়ে, এবং যেটা আপনারা থাম্বনেইলে প্রত্যেকেই দেখেছেন, বর্ষফল নিয়ে আলোচনা তো প্রত্যেকটা মানুষ করেছে, কিন্তু আমরা আজকে শিখব যে বর্ষফল কিভাবে বিচার করা হয়, বর্ষফলটা কিভাবে উঠে আসে। কোনো লগ্ন বা কোনো রাশিভিত্তিক যদি আমরা বর্ষফল বিচার করতে চাই, সেটা জন্মকুষ্ঠিতে বা কোন কোন গ্রহদের গোচরের উপর ভিত্তি করে আমরা যে কোনো জাতক বা জাতিকার ক্ষেত্রে বর্ষফলটা বিচার করতে পারি, সেই বিষয়টা নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা হবে। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাতে আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং একটা বিষয় অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনাদের একটা সাবস্ক্রিপশন কিন্তু আমাকে যথেষ্ট মোটিভেট করে অ্যাস্ট্রোলজি সংক্রান্ত নিত্য নতুন ভিডিও আনার জন্য। এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা হবে সেটা হচ্ছে গোচরফল কিভাবে বিচার করা হয়। এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। সেটা যদি আপনারা বুঝে নিতে পারেন তাহলে আপনাদের কিন্তু নিজেদের ক্ষেত্রে, নিজের রাশি লগ্ন ভিত্তিক আপনারা খুব সহজেই এই বিষয়টাকে বুঝে নিতে পারবেন যে আপনাদের আগামী বছরটা বা 2025 সালটা আপনাদের কীরকম যেতে চলেছে। তো যখনই আমরা বর্ষফল বা গোচরফল বিচার করি, তার উপর সবথেকে গুরুত্বপূর্ণ যে সকল গ্রহগুলো ভূমিকা পালন করে সেই গ্রহগুলোকেই কিন্তু আমি এই জন্মছকে নিয়েছি। প্রথমত হচ্ছে সবথেকে প্রথম যে গ্রহটা উঠে আসে সেটা হচ্ছে শনিদেব। তার কারণ শনিদেব একটি রাশিতে বা বলতে পারেন 30 ডিগ্রি একটা রাশির মানকে কভার করতে 2.5 বছর সময় নেয়। তাহলে কেন এইখানে শনিকে তুলে নিয়ে আসা হয়েছে? তার কারণ হচ্ছে শনি যে ফলাফলটা আপনাদের জন্মকুষ্ঠি সাপেক্ষে দেবে সেটা কিন্তু লং টার্মের জন্য দেবে, গোচর ফলের ক্ষেত্রে অবশ্যই উঠে আসে। তার পরবর্তীতে আমি নিয়েছি রাহুকে এবং কেতুকে। কেন রাহু এবং কেতু কিন্তু একটা রাশি পরিবর্তন করতে 1.5 বছর সময় নেয়। অতএব রাহু কেতু যে ফলাফলটা আপনাদেরকে দেবে সেটাও কিন্তু আপনাদের 1.5 বছর অর্থাৎ লং টার্মের জন্য সেই ফলাফলটা আপনারা কিন্তু পাবেন। তার পরবর্তীতে আমি বৃহস্পতিকে নিয়েছি। কেন বৃহস্পতি অবশ্যই কিন্তু বলতে পারেন 1 বছর সময় না একটা রাশি পরিবর্তন করতে। অতএব বৃহস্পতিও যে ফলাফলটা আপনাদেরকে দিয়ে যাবে সেটা কিন্তু লং টার্মের জন্য দিয়ে যাবে। এবং তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমি মঙ্গলকে নিয়েছি। মঙ্গলকে নেওয়ার কারণ হচ্ছে সংখ্যাতত্ত্বের বিচারে আমরা প্রত্যেকেই জানি 2025 হচ্ছে 9 নম্বর সংখ্যা, অর্থাৎ মঙ্গলের বছর। তো মঙ্গল কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেটাও আমাদেরকে দেখে নিতে হবে যে এই 2025-এ যখন আমরা বর্ষফল বিচার করব, এবং বাকি যে গ্রহগুলো থাকলো সূর্য, চন্দ্র, শুক্র এবং বুধ, এদেরও ভূমিকা থাকবে, অবশ্যই থাকবে, কিন্তু অতটা গুরুত্বপূর্ণ ভূমিকা এরা পালন করতে পারবে না। যখন আমরা ধরুন দৈনিক রাশিফল দেখব, মাসিক রাশিফল দেখব, তো সেক্ষেত্রে অবশ্যই সূর্য, চন্দ্র, বুধ, শুক্রের ভূমিকা যথেষ্টভাবে থাকবে। কিন্তু আমরা যেহেতু লং টার্ম ফলাফল আলোচনা করব, সেখানে কিন্তু আমাদেরকে এই গ্রহগুলোকেই বেশি করে প্রাধান্য দিতে হবে। তাহলে এখন আমরা যখন আমাদের ভিডিও শুরু করব, এখানে সর্বপ্রথম আমাদেরকে দেখে নিতে হবে যে শনি 29শে মার্চ কিন্তু রাশি পরিবর্তন করে যাবে অবশ্যই মীন রাশিতে কুম্ভ থেকে। তাহলে সেক্ষেত্রে মেষ রাশি 7.5 শুরু হচ্ছে, এটা প্রত্যেকেই আপনারা জানেন। 7.5 বিষয়টা সম্পূর্ণ আলাদা, সেটা নিয়ে আলাদা ভিডিও আসবে। কিন্তু আমরা প্রথমে দেখব যে এই যে 2025 এইখানে কিন্তু শনি, রাহু, কেতু, বৃহস্পতি প্রত্যেকটা স্ট্রংগেস্ট গ্রহের কিন্তু রাশি পরিবর্তন হবে। তাহলে 2025 আমরা প্রথমেই ধরে নিতে পারি পরিবর্তনের বছর। অনেক কিছু পরিবর্তন, অনেক কিছু নতুন, অনেক কিছু পুরাতন আপনাদের সাথে যোগ হবে এই বছর, এটা প্রথম ব্যাপার। তো যে কোনো লগ্ন রাশি আপনাদের হতেই পারে। তো আমরা যখন পার্টিকুলারলি একটা লগ্ন রাশি নিয়ে আলোচনা করব সেটা আলাদা হবে, কিন্তু এখানে আমরা সাময়িক ফলাফলটা আলোচনা করছি যে গোচরফল কী করে বিচার করা হয়ে থাকে। তাহলে সেখানে শনি 29শে মার্চ রাশি পরিবর্তন করবে এবং রাহু 18ই মে রাশি পরিবর্তন করবে। তাহলে এই যে 29শে মার্চ থেকে 18ই মে শনি এবং রাহু কিন্তু একসাথে অলমোস্ট 50 দিন কিন্তু মীন রাশিতে একসাথে থাকবে। তখন শুরু হবে কি শ্রাপিত দোষ। এই বিষয়টা নিয়ে অনেক ভিডিও আসবে, আমি এখন থেকে আপনাদেরকে বলে রাখছি। তো এই যে 50 দিন শ্রাপিত দোষ হবে, ন্যাচারাল যদি ফলাফল আমরা দেখি, যাদের ধরে নিন শনির সাথে রাহুর অন্তর্দশা চলছে বা রাহুর সাথে শনির অন্তর্দশা চলছে, যাদের জন্মকুষ্ঠিতে শ্রাপিত দোষ আছে এবং মীন লগ্ন, মীন রাশির বিশেষত এই 3টে যাদের আছে তাদের জন্য কিন্তু এই শ্রাপিত দোষ ভীষণ নেগেটিভ ফলাফল বয়ে নিয়ে আসবে। বাদবাকি রাশিদের ক্ষেত্রেও নেগেটিভ ফলাফল বয়ে নিয়ে আসবে, সেটা কম বেশি তারতম্য আসবে। কিন্তু এই 3 যাদের বিষয়গুলো বললাম তাদের ক্ষেত্রে সবথেকে বেশি নেগেটিভ ফলাফল আসবে। তার পরবর্তী হচ্ছে কি, অবশ্যই এইখানে কিন্তু আমরা দেখতে পাবো যে বৃহস্পতি 15ই মে রাশি পরিবর্তন করে এইখানে কিন্তু বৃষ থেকে মিথুনে চলে আসবে। তাহলে সেইখানেও বৃহস্পতির একটা জোরালো স্ট্রংগেস্ট রাশি পরিবর্তনের জায়গা আমরা দেখতে পাচ্ছি। বৃহস্পতির ফলাফলটাও আমাদেরকে বিচার করতে হবে। এবং এখানে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে কিনা মঙ্গলের বছর হলেও কিন্তু আমরা মঙ্গলকে পূর্ণরূপে স্ট্রং অবস্থাতে এই বছর পাবোই না। তার কারণ হচ্ছে কি, মঙ্গল এখন বর্তমানে কর্কট রাশিতে বক্রি হয়ে বসে আছে, নিচস্থ হয় কর্কট রাশিতে মঙ্গল, আমরা প্রত্যেকে জানি। তো যখন নিচস্থ করে কোনো গ্রহ বক্রি হয়
তখন সে কিন্তু উচ্চস্থ সমান ফলাফল দেয়, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে মঙ্গল এখন বর্তমানে আমি বলবো নিউট্রাল জায়গাতে আছে, কিন্তু যখন মঙ্গল ধরে নিন এইখানে কিন্তু ব্যাকের ঘরে চলে যাবে, মিথুন রাশিতে চলে যাবে, গিয়ে 24শে ফেব্রুয়ারি কিন্তু সে মার্গী হবে। মার্গী হয়ে 24শে ফেব্রুয়ারির পরে কিন্তু সে আবার 2রা এপ্রিল কর্কট রাশিতে এসে দীর্ঘ সময়ের জন্য নিচস্থ হবে। তো সে কিন্তু 2রা এপ্রিল থেকে 7ই জুন অবধি নিচস্থ থাকবে। তাহলে জুন মাস অবধি আমরা মঙ্গলকে সেইভাবে পাচ্ছিই না। তাহলে মঙ্গল এখানে সাপোর্ট সেরকমভাবে দিতেই পারছে না। সবথেকে ভাইটাল সময় হবে 2রা এপ্রিল থেকে 7ই জুন, যেটাতে মঙ্গল পূর্ণরূপে নিচস্থ অবস্থাতে থাকবে। তাহলে মঙ্গল নিচস্থ মানে সমস্যার জায়গা তৈরি হবে। মানুষের বলতে পারেন মঙ্গল নিচস্থ মানে কি? এখানে একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে, আপনাদের এনার্জির অভাবে আপনারা প্রত্যেকেই ভুগবেন 2রা এপ্রিল থেকে 7ই জুন যে সময়টা। এখনও কিন্তু কিছুটা তারতম্য দেখা যাচ্ছে বর্তমান সময়তে, সেখানেও মঙ্গল নিচস্থ করে বক্রী হয়ে থাকার জন্য, সেটাও কিন্তু প্রবলেমের জায়গা। এবং কেতুর ক্ষেত্রে কি? কেতুও সেম, এখানে অবশ্যই রাহুর সাথে 18ই মে গোচর করবে। তাহলে কেতুও কিন্তু কন্যা রাশি নিচস্থ ঘর থেকে সে কিন্তু মোটামুটি বলতে পারেন কমফোর্ট জোন না হলেও কন্যা রাশির থেকে সিংহ রাশিতে কেতু কিন্তু কিছুটা পজিটিভ ফলাফল দিয়ে থাকে। নিচস্থ হয় কন্যা রাশিতে, সেই সাপেক্ষে কিন্তু সূর্যের রাশিতে নিচস্থ হয় না। নেগেটিভ ফলাফল বলবো না, কিন্তু পজিটিভও বলবো না। সেক্ষেত্রে একটা নিউট্রাল ফলাফল আমরা এই বছর কেতুর থেকে আশা করতে পারি। এবং রাহুর ক্ষেত্রেও তাই। রাহু যেহেতু মিন থেকে ধরে নিন কুম্ভতে চলে আসবে, এখানে নিচস্থ ঘর থেকে কিন্তু সে মিত্র ক্ষেত্রে চলে আসবে, সেক্ষেত্রেও রাহুর থেকেও আমরা একটা পজিটিভ ফলাফল এবারে আশা করতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের গোচর। এর ওপর ভিত্তি করে আমাদের বলতে পারেন জন্মকুষ্ঠির প্রত্যেকটা লগ্ন রাশি সাপেক্ষে বিবেচনা হবে যে কোন লগ্ন বা কোন রাশি সাপেক্ষে কোন ঘরের ওপর দিয়ে রাহু, শনি, কেতু, বৃহস্পতি, মঙ্গল গোচর করছে, সেইটাই কিন্তু আমাদের বর্ষফল হিসাবে উঠে আসবে। পরিষ্কার করে বোঝাতে পেরেছি? এবার আমরা প্রত্যেকটা লগ্ন রাশি নিয়ে আলোচনাতে চলে আসব। প্রত্যেকটা লগ্ন যদি প্রথমেই আমরা চলে আসি মেষ লগ্ন নিয়ে, তাহলে মেষ লগ্ন সাপেক্ষে কিন্তু এই যে যোগটা হচ্ছে সেটা কিন্তু অবশ্যই হয়ে যাচ্ছে 29শে মার্চ। শনি এখান থেকে রাশি পরিবর্তন করছে। আমরা প্রত্যেকে জানি শনি মেষ লগ্ন ও মেষ রাশির সাপেক্ষে দশম এবং একাদশপতি দীর্ঘ 2.5 বছর একাদশে গোচর করেছে। অর্থাৎ এই পার্টিকুলার সময়টাতে মেষ লগ্ন মেষ রাশির মানুষরা কিন্তু যথেষ্ট পদোন্নতি যোগও পেয়েছে, আয় উন্নতিও পেয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে সেটাই দেখা গেছে। এরকম যেরকম আয়ও হয়েছে, সেরকম দ্বাদশে রাহু থেকে কিন্তু তাদের ব্যয়ও করিয়েছে। তো এইটা কিন্তু অবশ্যই ভালো জায়গা ছিল। কিন্তু এই রদবদলটা যেটা হচ্ছে, রাহু চলে আসছে একাদশে, শনি চলে যাচ্ছে দ্বাদশ স্থানে। তাহলে এখানে একাদশ ঘরের অধিপতি দ্বাদশে যাওয়া মানে জাতকের ব্যয় বৃদ্ধি করাবে। কিন্তু শনির যেটা বলতে পারেন নিজস্ব একটা চল, সেই হিসাবে শনি কিন্তু দ্বাদশে গোচর করে যে কোনো জাতক জাতিকাকে কিন্তু কোনো না কোনো দিক থেকে কিপটে করে দেয়। তারা টাকা পয়সা খরচ করতে চায় না। এই শনির এই অবস্থান কিন্তু আপনাদেরকে বারংবার করে বলে রাখবো, মেষ লগ্ন মেষ রাশির মানুষরা শনি গোচরের পরে মোটামুটি অ্যাপ্রক্সলি ধরুন 18ই মের পর থেকে আপনারা চেষ্টা করুন যে কোনো রকমভাবে দান ধ্যান করার, অর্থকে জমানোর চেষ্টা করবেন না। সেইখানে কিন্তু শনি হিউজ টাকা আপনাদেরকে খেয়ে নেওয়ার একটা জায়গা তৈরি করবে। কিন্তু এই যে পার্টিকুলার সময়টা 29শে মার্চ থেকে 18ই মে, এই সময়টা যে শ্রাপিত দোষ আপনার লগ্ন সাপেক্ষে দ্বাদশে নির্মাণ হচ্ছে, এই জায়গায় কিন্তু আপনাদেরকে ভীষণ সাবধানে থাকতে হবে। এক তো থানা পুলিশ কোর্ট কেস কাছারি, অযথা খাতে খরচ বৃদ্ধি, নাম খারাপ হওয়ার যোগ সেটাও কিন্তু তৈরি করে দিতে পারে। হসপিটাল খাতে খরচ কেন 18ই মে থেকে 29শে মার্চ থেকে 18ই মে যে সময়টা, সেখানে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে। কেননা মধ্যিখানে কিন্তু এপ্রিল মাসের জায়গাটাও আমরা মঙ্গলকে নিচস্থ পাচ্ছি। অতএব মেষ লগ্ন মেষ রাশি যেহেতু মঙ্গল নিচস্থ অবস্থাতে থাকবে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের হেলথ ইস্যু আসবে, আপনাদের সম্পর্ক বিচ্ছেদ করা হবে। মঙ্গলের এই চতুর্থ স্থান, শুধু চতুর্থ স্থান হৃদয় স্থান, তার মানে কি শুধু হৃদরোগ সংক্রান্ত সমস্যা নয়, হৃদয় ভাঙে, মনও কষ্ট পায়, মাতৃসুখের সমস্যার জায়গা চলে আসবে, সেখানেও কিন্তু একটা প্রবলেমের জায়গা। এবং কেতু পঞ্চমে গিয়ে আপনাদের কিন্তু প্রেম সম্পর্ককেও হানি ঘটাবে এবং পেট সংক্রান্ত সমস্যাতেও কিছু ক্ষেত্রে ভোগাবে। এবং তার পরবর্তীতে যারা সন্তানের জন্য প্ল্যানিং করছিলেন, সেখানেও কিন্তু কিছুটা বাধা মেষ লগ্ন মেষ রাশি কেতু অবস্থানের ক্ষেত্রে দিয়ে দেবে। এডুকেশনের ক্ষেত্রেও কিছুটা বাধা দেবে। তাহলে মেষ লগ্ন মেষ রাশির জন্য বলা যেতে পারে যে 2025টা যে ভীষণ ভালো সেটা কখনোই নয়। একটা রদবদল হচ্ছে, রাহু একাদশে আসবে, আপনাদের ইনকামের জায়গাতে রাহু আপনাদেরকে আরও খিদে বৃদ্ধি করাবে, আর শনি দ্বাদশে থেকে আপনাদেরকে খরচ বন্ধ করাবে। তো আমি বারংবার বলবো যে রাহু যেহেতু একাদশে গোচরে আসবে, আপনাদের কিন্তু কোনো ভুল পথে পরিচালিত করতে পারে, ভুল খাতে আপনারা ইনভেস্ট করতে পারেন, বা ভুল মানুষের সাথে যোগাযোগ হতে পারে। সেই জায়গাটা আপনাদেরকে কিন্তু খুব চিন্তা ভাবনা করে থাকতে হবে। এবং 100% আমি আপনাদেরকে বলে রাখছি, আপনারা দান ধ্যান করুন, এইটা আপনাদের জন্য কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাবে এই বছরের যদি আমরা ভিত্তি করে
দেখে থাকি। এবং 100% 2রা এপ্রিল থেকে 7ই জুনের মধ্যে আমি চাইবো মেষ লগ্ন মেষ রাশির মানুষরা কিন্তু রক্তদান শিবিরে গিয়ে রক্তদান করুন, এটা আপনাদের জন্য মাস্ট দরকার, ঠিক আছে। এবং লাস্ট যে গোচরটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে বৃহস্পতি আপনাদের এতদিন দ্বিতীয় স্থানে গোচর করছিল, 4 ফেব্রুয়ারি সে এখন কিন্তু বর্তমানে বকরি, 4 ফেব্রুয়ারি সে মার্গী হয়ে যাবে। তো এখানে দ্বাদশ নবম এবং দ্বাদশপতি যেহেতু দ্বিতীয় স্থানে গোচর করছে, 4 ফেব্রুয়ারি থেকে আমরা যদি দেখে নিই এখানে অবশ্যই 15ই মে অবধি বৃহস্পতি যখন এই ঘরে থাকবে সেখানে আপনাদেরকে কিন্তু 100% পুরাতন জিনিসকে যদি আপনারা বিক্রি করতে চান, পুরাতন বাড়ি ভেঙে যদি আপনারা প্রমোটিং করতে চান, সেই যোগটা কিন্তু বৃহস্পতি 100% এনে দেবে। তো সেই দিক থেকে খারাপ আমি কখনোই বলবো না। এবং বৃহস্পতি যখন আপনাদের গোচরে তৃতীয় স্থানে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের খুব পজিটিভলি বিবাহ যোগ নির্মাণ করবে, কেন এইখান থেকে পঞ্চম দৃষ্টি কিন্তু আপনাদের সপ্তম স্থানে পড়বে, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি সপ্তমে পড়ে কিন্তু আপনাদের বিবাহের দিকে অগ্রসর হতে সাহায্য করবে। এবং বলতে পারেন 2025-এর এন্ডের দিকটাতে আগস্ট বলতে পারেন সেপ্টেম্বর বা অক্টোবরের পর থেকে কিন্তু আপনাদের বিবাহ যোগটা খুব ভালো জোরালো থাকবে। নভেম্বর ডিসেম্বর এই সময়টা কিন্তু আপনাদের জন্য খুব ভালো বিবাহ যোগ নিয়ে আসবে বৃহস্পতির এই দৃষ্টি। তো সেই দিক থেকে আমি খারাপ বলবো না, কিন্তু মেষ লগ্নের জন্য যথেষ্ট সাবধানের বছর এটা, আপনাদেরকে পূর্ণরূপে সাবধানে থাকতে হবে। তার কারণ হচ্ছে মঙ্গলের বছর, আপনাদের যদি আপনারা এইটা ভেবে থাকেন যে আজ করব কাল করব, তাহলেই কিন্তু মঙ্গল আপনাদেরকে নেগেটিভ ফলাফল দেবে। যেইটা আপনারা চিন্তা করবেন সেটা আপনাদেরকে সঙ্গে সঙ্গে করতে হবে, চেষ্টা করতে হবে সঙ্গে সঙ্গে করার, কাজ যেন না পড়ে থাকে, পড়ে থাকলেই সেটা আটকে যাবে, এইটাই আপনাদের জন্য একটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। তাহলে এই ছিল আমাদের মেষ লগ্ন নিয়ে আলোচনা। পরবর্তী ভিডিওতে আসবে আমাদের বৃষ লগ্ন বৃষ রাশি সাপেক্ষে আলোচনাটা।